আসসালামু আলাইকুম। আমি হোম টিউটর পরিবারের পক্ষ থেকে শিলা বলছি। আশা করি আমরা সবাই ভালো আছি। আমরা আজকে পড়ব নবম অধ্যায়ের লেকচার 2 পার্ট। লেকচার 2 পার্টের মাধ্যমে আমরা আজকে চ্যাপ্টার বাকি অংশটা পড়ব। যেমন আমাদের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে সকল ক্ষারকই ক্ষারক, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। ঠিক আছে, তো আগে আমি পড়ানোর আগে বলে দিচ্ছি ক্ষার মানে ক্ষার হওয়ার জন্য দুইটা শর্ত, মানে হাইড্রোক্সিলও লাগবে এবং ওই যৌগটা পানিতে দ্রবীত হইতে হবে। কিন্তু ক্ষারকের ক্ষেত্রে পানিতে দ্রবীভূত হইলেও কিন্তু অবশ্যই কী লাগবে, হাইড্রোক্সি মূলক লাগবে। তাহলে আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে দেখি তাহলে আমরা কথাটা একটু ক্লিয়ারলিভাবে বুঝবো। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড আর আয়রন হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইড একদিক দিয়ে হাইড্রোক্সি মূলকও আছে। হাইড্রোক্সি মূলক বলতে কোনটি, এই যে এটি ওএইচ মূলকও আছে এবং এটি পানিতে দ্রবীত হয়ে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। তো আয়রন ও হাইড্রোক্সাইডের মধ্যেও কিন্তু ওএইচ মূলক আছে, কিন্তু ওএইচ মূলক থাকলেও এটি পানিতে দ্রবীত হয় না। তো আমরা ক্ষার হওয়ার জন্য শর্তটা কি বলছিলাম, হাইড্রোক্সাইড মূলক থাকতে হবে এবং এটা পানিতে দ্রবীত হবে, কিন্তু ক্ষারকের সময় হাইড্রোক্সি মূলক থাকলেই হলো, কোনো পানিতে দ্রবীত না হলেও চলে। তাহলে আশা করি আমরা বুঝে গেছি যে সকল ক্ষারকে আমরা বলতে পারি ক্ষারক, যেহেতু এখানে হাইড্রোক্সি মূলক থাকবে, কিন্তু সকল ক্ষারককে আমরা ক্ষার বলতে পারি না, কারণ সে পানিতে দ্রবীত হইলো না হলেও নয়। তাহলে এটা লেখার পর আমরা লিখবো যে ক্ষার হইতে হইলে অবশ্যই হাইড্রোক্সিল থাকার পাশাপাশি পানিতে বিয়োজিত হয়ে পানিতে হাইড্রোক্সিল আয়ন সৃষ্টি করতে হবে। আর ক্ষারকে এই হাইড্রোক্সিল আয়ন থাকলেই হলো, অর্থাৎ পানিতে দ্রবীত হইলো না হলে নাই। তো আমরা বলতে পারি যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। তো এখন যদি আমাদেরকে দেখাইতে বলে যে বিক্রিয়ার সাহায্যে দেখাও যে একই যৌগ অ্যাসিড ও ক্ষারক উভয়রূপে আচরণ করে। অ্যাসিড ও ক্ষারক উভয়রূপে আচরণ করে মানে হচ্ছে উভধর্মী পদার্থ। আর উভধর্মী পদার্থ কারা, আমি সংজ্ঞাটা বলে দিই মুখে। উভধর্মী পদার্থ হচ্ছে তারাই যেসব যৌগ বা আয়ন অ্যাসিড ও ক্ষার উভয় হিসেবে ক্রিয়া করে। যেমন আমরা যদি অ্যামোনিয়া আর পানির উভমুখী যে বিক্রিয়াটার মাধ্যমে যদি দেখি যে পানি এখানে অ্যামোনিয়ার সাথে অম্ল হিসেবে ক্রিয়া করবে, অর্থাৎ অম্ল মানে কি হচ্ছে প্রোটন দান, মানে ব্রোনেস্টার লোরের মতবাদ অনুসারে প্রোটন দান। তো প্রোটন দানকৃত ইলেকট্রনটা ক্ষারক গ্রহণ করে অ্যামোনিয়াম আয়ন গঠন করে। তাহলে এখানে অম্ল যেহেতু ইলেকট্রন মানে প্রোটনটা দান করতেছে, তাহলে পানি এখানে অম্ল। ঠিক একইভাবে যদি হাইড্রোক্লোরিকের ক্ষেত্রে যদি পানিটা দেখি যে হাইড্রোক্লোরিকের ক্ষেত্রে হাইড্রোক্লোরিক পানির সাথে যখন বিক্রিয়া করে তখন পানি ক্ষারক হিসেবে ক্রিয়া করে এবং হাইড্রোক্লোরিক অম্ল হিসেবে ক্রিয়া করে। কারণ দেখা যায় যে অম্ল থেকে, অর্থাৎ অম্ল হাইড্রোক্লোরিক এখানে দানকৃত প্রোটনকে ক্ষারক পানি অণু গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়ন গঠন করে, যার সংকেত হচ্ছে H3O+। অর্থাৎ পানি কোনো যৌগের সাথে অম্ল এবং কোনো যৌগের সাথে কি ক্ষারক, অর্থাৎ এই টাইপের যেসব যৌগগুলো অম্ল ও ক্ষারক উভয় হিসেবে ক্রিয়া করতে পারে তাদেরকে বলা হয় উভধর্মী পদার্থ। তারপর আমাদের নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে কিন্তু শুষ্ক অ্যাসিড নীল লিটমাসকে লাল করে না কেন? তো প্লুটোনিয়াম মতবাদ, মানে অ্যাসিডের জলীয় দ্রবণ, অর্থাৎ যারা জলীয় দ্রবণে বিয়োজিত হইতে পারবে তারা অ্যাসিডের ধর্মই তো হচ্ছে নীল লিটমাসকে লাল করে, কিন্তু শুধুমাত্র শুষ্ক অ্যাসিডগুলো, অর্থাৎ যারা বিয়োজিত হইতে পারবে হয় না, তারা নীল লিটমাসকে লাল করবে না। তার প্রশ্নের ব্যাখ্যাটা আমরা দিতে পারি যে প্লুটোনীয় অনুবাদ অনুসারে আমরা জানি যারা প্রোটন দান করবে তারা হচ্ছে অ্যাসিড, এবং জলীয় দ্রবণে অ্যাসিড যেমন হাইড্রোজেন ফ্লোরাইড যদি ধরি, হাইড্রোজেন ফ্লোরাইড প্রোটন দান করে এবং সে প্রোটন নীল লিটমাসকে কী করে, লাল করে। হাইড্রোজেন ফ্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে যে আয়নটা সৃষ্টি হয়, যেমন এখানের মধ্যে যে হাইড্রোজেন আয়নটা সৃষ্টি হয় পানি বিয়োজিত হওয়ার পরে আকারে, এখানের মধ্যে হাইড্রোজেন আয়নটা নীল লিটমাস পেপারের সাথে বিক্রিয়া করে নীল লিটমাসকে লাল করবে, কারণ এটা পানির সাথে বিয়োজিত হয়েছে। কিন্তু আবার শুষ্ক অবস্থায় অ্যাসিড সমূহ কী করবে না, কোনো প্রোটন দান করবে না। যেমন হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রেও যদি দেখি, তখন যদি হাইড্রোজেন মানে শুষ্ক অবস্থায়, মানে যখন তাকে জলীয় দ্রবণ দ্বারা বিয়োজিত করা হবে না, অর্থাৎ শুষ্ক হাইড্রোজেন ফ্লোরাইডকে যদি আমরা নীল লিটমাস পেপারের মধ্যে ধরি, তখন কোনো ধরনের বিক্রিয়া দেখানো। তাই আমরা বলতে পারি যে কোনো অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে নীল লিটমাসকে লাল করবে, কিন্তু যখন সে শুষ্ক অবস্থায় থাকবে ওই শুষ্ক অ্যাসিডটা নীল লিটমাসকে লাল করবে না। তাহলে নেক্সট প্রশ্নটা হচ্ছে কোন যৌগের প্রকৃতি অম্লীয়, কোন যৌগের প্রকৃতি ক্ষারীয় কীভাবে বুঝবো, অর্থাৎ পানিতে বিয়োজিত করার পর কোন যৌগের প্রকৃতি অম্ল এবং কোন যৌগের প্রকৃতি ক্ষারীয় কীভাবে বুঝবো, আমরা সমীকরণের মাধ্যমে বিক্রিয়ার মাধ্যমে বুঝে যাবো। যেমন এখানে বলছে কি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এর জলীয় দ্রবণে অম্লীয়, ব্যাখ্যা করো। অম্লীয় ব্যাখ্যা করো। তো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, আমরা জানি যে কোনো একটা যৌগের আয়ন তার পরের যৌগটাতে এবং শেষ যৌগটা তার প্রথম যৌগে, যেহেতু অ্যালুমিনিয়ামের জন্য কি 3+, এবং এখানে কয়টা ক্লোরিন, 3টা। তো 3টার জন্য কি হবে 3 ক্লোরাইড মাইনাস। তো এখানে যত অণু আয়ন থাকবে, মানে যত অণু থাকবে ওইখানে তত অণুই পানি নিতে হবে। ঠিক আছে, তাহলে 3 অণুই পানি। তো 3 অণু পানি বিয়োজিত হয়ে হবে 3 অণু হাইড্রোজেন আয়ন এবং 3 অণু কি হাইড্রোক্সিল আয়ন। তো হচ্ছে এটা যোগ এটা, তাই এ হবে, অর্থাৎ এর পজিটিভ প্রান্ত এর ঋণাত্মক প্রান্তের সাথে, এর পজিটিভ প্রান্ত এর ঋণাত্মক প্রান্তের সাথে। তাহলে হবে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে 3 হাইড্রোক্লোরিক। তো এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে দুর্বল ক্ষার এবং হাইড্রোক্লোরিক হচ্ছে কি তীব্র অ্যাসিড।
যেহেতু সেই তীব্র অ্যাসিড দ্রবণের মধ্যে এর তুলনায় পাওয়ার থাকবে বেশি, অর্থাৎ হাইড্রক্সিল তুলনায় ওএইচ মূলকের তুলনায় H+ আয়ন থাকবে বেশি, সেজন্য অর্থাৎ যেটা তীব্র থাকবে অ্যাসিড যদি তীব্র থাকলে তাহলে ওই দ্রবণের প্রকৃতি হবে অম্ল, আর যদি ক্ষার তীব্র থাকে অ্যাসিড যদি তীব্র ওই দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। তো যেহেতু এখানে ক্ষারটা দুর্বল এবং অ্যাসিড হচ্ছে তীব্র, তাহলে এই যোগের প্রকৃতি হবে কি অম্লধর্মী। তারপর হচ্ছে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারীয় ব্যাখ্যা করো। তো এক্ষেত্রে সোডিয়াম কার্বনেট ভেঙে কি হবে, সোডিয়াম কার্বনেট যেহেতু দুইটা সোডিয়াম, 2 সোডিয়াম আর সোডিয়ামের আধানটা প্লাস, কার্বনেটের জন্য হচ্ছে কি CO3 2-, ঠিক আছে। তাহলে যেহেতু 2, তাহলে হচ্ছে কি কত অণু পানি হবে, 2 অণু পানি যুক্ত হবে, তাহলে এটা বিয়োজিত হবে 2 হাইড্রোজেন আয়ন 2 হাইড্রোক্সিল আয়ন। আবার আগের মতো আর গুণন করে আমরা পাবো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং আরেকটা কি হাইড্রোজেন কার্বনেট। তো সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তীব্র ক্ষার, এর ফলে এই জলীয় দ্রবণে বেশি পরিমাণ হাইড্রোক্সিল মূলক দিবে, আর হাইড্রোজেন কার্বনেট হচ্ছে দুর্বল অ্যাসিড, এই জলীয় দ্রবণে অল্প পরিমাণ হাইড্রোজেন আয়ন দিবে, ফলে জলীয় দ্রবণের প্রকৃতি হবে কি ক্ষারীয়, ঠিক আছে। যেটা তীব্র থাকবে ওইটা অনুসারে হচ্ছে জলীয় দ্রবণের প্রকৃতি নির্ধারণ হবে। তারপর আসে আমাদের নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নিরপেক্ষ কেন। তো সোডিয়াম ক্লোরাইড যদি বিয়োজিত হয় তাহলে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন, যেহেতু এখানে কোনো অণুই নাই, তাহলে এখানে এমনি নর্মাল পানি যুক্ত হয়ে কোনো পানি যুক্ত হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সিল আয়ন, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক উৎপন্ন। তো হাইড্রোক্লোরিকও তীব্র ক্ষার অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তীব্র ক্ষার। তো তীব্র ক্ষার আর তীব্র অ্যাসিড একত্রে মিলিত হয়ে প্রশমিত হয়ে যায়, অর্থাৎ কেউ কারো প্রভাব দেখাইতে পারে না, সেজন্য তার জলীয় দ্রবণ হয়ে যায় কি তখন নিরপেক্ষ। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এই টাইপের যদি কোয়েশ্চেন আসে, তো আমাদের আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে CH3COOH অপেক্ষা Cl CH2COOH অধিক অম্লীয় কেন। আমি প্রশ্নটা শুরু করার আগে বলে দিই, এগুলো হচ্ছে যেমন মানে হেলোজেন যদি কোনো জায়গায় যুক্ত থাকে ওরা হচ্ছে ইলেকট্রন আকর্ষী গ্রুপ। তো যেসব যৌগের মধ্যে কার্বক্সিলিক মূলকের মধ্যে, আর কার্বক্সিলিক মূলক যে উভয় আমরা বুঝতে পারতেছি কারণ COOH হচ্ছে কার্বক্সিলিক মূলক, তো যেসব কার্বক্সিলিক মূলকের মধ্যে ইলেকট্রন আকর্ষী গ্রুপ থাকবে ওই ক্ষেত্রে ওই মানে যার ইলেকট্রন আকর্ষী গ্রুপ থাকবে সেটাই বেশি হচ্ছে অম্লীয়। তো যেহেতু এখানে কেন অম্লীয়, কারণ হচ্ছে এখানে তো কোনো ইলেকট্রন আকর্ষী গ্রুপ মানে এদের বন্ডিংটাকে নিজের দিকে টানার মতো কোনো কি নেই, ইলেকট্রন মানে কোনো গ্রুপ যুক্ত নেই, উল্টো মিথাইলমূলক ইলেকট্রন দানকারী গ্রুপ হয়, সে আরও কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দিচ্ছে, ফলে এদের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাচ্ছে। ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে কার্বন বন্ড মানে OH মূলকটা বেশি পরিমাণ শক্তিশালী হয়ে যাচ্ছে। বেশি পরিমাণ শক্তিশালী হওয়ার কারণে, অর্থাৎ তাদের বন্ডিংটা শক্তিশালী হওয়ার কারণে একে সহজে কি করতে পারবে না, দান করতে পারবে না। কিন্তু এখানে ইলেকট্রন আকর্ষী গ্রুপ ক্লোরাইড যুক্ত থাকার কারণে সে কার্বন থেকে চুষে নেবে, কার্বন আবার অক্সিজেন থেকে নিবে, ফলে সে হাইড্রোজেন আয়নকে ইজিলি কি করতে পারবে, তাদের বন্ডিংটা হয়েছে দুর্বল চুষার কারণে, তো হচ্ছে তারা ইজিলি দান করতে পারবে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রন দানকারী গ্রুপ ইলেকট্রন আকর্ষী গ্রুপ যদি কোথাও থাকে, কোনো কার্বক্সিলিক মূলকের সাথে যুক্ত থাকে, তাহলে সে সহজে কী করতে পারে, প্রোটন পরিত্যক্ত করতে পারে, ফলে তার তীব্রতা হবে তত বেশিতে আমরা বলতে পারি CH3COOH অপেক্ষা Cl CH2COOH অধিক অম্লীয়। তারপর আসি নির্দেশক কি এবং এর বৈশিষ্ট্যগুলো লিখো। তো নির্দেশক হচ্ছে অ্যাসিড ক্ষার বিক্রিয়ার প্রশমন বিন্দু বা তুল্যতা বিন্দু, ঠিক আছে। অ্যাসিড ক্ষার বিক্রিয়ার প্রশমন বিন্দু বা তুল্যতা বিন্দু জানার জন্য যেসব জৈব যৌগ ব্যবহৃত হয় এদেরকে বলা হয় নির্দেশক। অর্থাৎ এমন নির্দেশক হচ্ছে এমন কিছু টাইপের যৌগ ব্যবহার করা হয় যাতে অ্যাসিড ক্ষার বিক্রিয়ার প্রশমন বিন্দু বা তুল্যতা বিন্দুতে আসছে কিনা তা জানা যায়। এটার সংজ্ঞাটা পড়ে নিলে হবে এবং এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন প্রকৃতপক্ষে সব নির্দেশকেরই একই pH বর্ণ পরিবর্তন করে, তার প্রতিটি নির্দেশকের একটি pH সীমানা আছে যেখানে দুই প্রকার বর্ণের সংমিশ্রণ দেখা যায়। জাস্ট বৈশিষ্ট্যগুলো একটু পড়ে নিলে হবে। আর এটা হচ্ছে কি pH এর মান সীমানা থেকে কম হলে নির্দেশক শুধুমাত্র অম্লীয় বর্ণ, এবং pH এর মান সীমানা থেকে বেশি হলে নির্দেশক শুধুমাত্র ক্ষারীয় বর্ণ। অর্থাৎ কখন অম্লীয় বর্ণ, কখন কম হলে অম্লীয় বর্ণ, এবং pH এর মান নির্দিষ্ট সীমা থেকে বেশি হলে তখন ক্ষারীয় বর্ণ দেখা দিবে। তারপরে আসি আমাদের নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে পানির আয়নিক গুণফল কি এবং পানির আয়নিক গুণফল হতে pH স্কেলটা কি প্রতিষ্ঠা করা। তো এটা যদি আমরা একটু আমাদের বইয়ের মধ্যে যাই, বইয়ের 489 পেজের মধ্যে আমরা দেখতে পাই যে পানির আয়নিক গুণফল কি, ঠিক আছে। পানির আয়নিক গুণফল আমরা ভরক্রিয়া সূত্র অনুসারে ভরক্রিয়া সূত্র আগে পড়ে আসি, যেমন ভরক্রিয়া সূত্রটা কেমন, যে K = যেমন ধরি আমরা পানি অণু বিয়োজিত হওয়ার পর এগুলো হচ্ছে তার উৎপাদ আর এটা হচ্ছে বিক্রিয়। তো উৎপাদগুলোর ঘনমাত্র গুণফল ভাগ এখানে বিক্রিয়ক, এটা হচ্ছে ভরক্রিয়া সূত্র। ভরক্রিয়া সূত্রকে এভাবে করে লেখা যায়, মানে আর গুণন করলে K × পানি আর হাইড্রোজেন আয়ন থাকে। তো এই ক্ষেত্রে কে তখন প্রকাশ করা হয় কি, মানে K × পানি = আবার কত KW, তো KW = আমরা লিখতে পারি হাইড্রোজেন আয়ন প্লাস হাইড্রোজেন। এখানে KW কে বলা হয় মূলত পানির আয়নিক গুণফল, ঠিক আছে। এটা হচ্ছে মূলত পানির আয়নিক গুণফল।
তারপর যে আমাদের প্রশ্নটা কী ছিল যে পানির আয়নিক গুণফল থেকে পিএইচ স্কেল প্রতিষ্ঠা। তো পানির আয়নিক গুণফল থেকে আমরা পাইছি কি, পানির আয়নিক গুণফল থেকে আমরা পাইছি হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন। তাহলে হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 × 10⁻⁴। এটা হচ্ছে সূত্র। তো হচ্ছে বিশুদ্ধ পানিতে শুধুমাত্র পানির বিয়োজন থেকে হাইড্রোজেন আয়ন, অর্থাৎ এটা থেকে আমরা আবার লিখতে পারি, অর্থাৎ এই সূত্র এই লাইনটা থেকে অর্থাৎ ইন্টু যেহেতু আছে, তাহলে আমরা হাইড্রোজেন আয়নকে রেখে হাইড্রক্সিল আয়ন যে কথা, হাইড্রক্সিল আয়ন একই কথা, ইকুয়াল টু 1 × 10⁻⁴। ঠিক আছে। তো হাইড্রোজেন আয়ন ইকুয়াল টু 10⁻⁴ যদি আমরা একটু ভেঙে লিখি, তাহলে ইনভার্স 2, ভেতরে যদি 7 দিই আর বাইরে যদি 2 দিই, তাহলে 7 দুগুণা কত, আবার 14, সেম। হাইড্রোজেন আয়ন ইকুয়াল টু 10⁻⁷, সুতরাং হাইড্রোজেন আয়ন ইকুয়াল টু 10⁻⁷। একইভাবে আমরা হাইড্রক্সিল মৌলিকের জন্য সেম লিখতে পারি, কিন্তু আমাদের পিএইচের সংজ্ঞাটা কি, পিএইচের সংজ্ঞাটা হচ্ছে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে। হাইড্রোজেন আয়ন আছে বিদায়, সেজন্য হাইড্রোজেন আয়নটা বের করে দিলে হাইড্রোজেন ইকুয়াল টু 10⁻⁷, অর্থাৎ বিশুদ্ধ পানির পিএইচ ইকুয়াল টু কত, 7। এটাই হচ্ছে মূলত পিএইচ স্কেল। এটাই হচ্ছে মূলত কি পিএইচ স্কেল। তো আমাদের নেক্সট কোয়েশ্চনটা কি, বাফার দ্রবণ কাকে বলে, বাফার দ্রবণের পিএইচ ধ্রুব রাখার কৌশল। বাফার দ্রবণ কাকে বলে, বাফার দ্রবণের পিএইচ ধ্রুব রাখার কৌশল, এটা যদি আমরা একটু দেখি আমাদের বইয়ের পেজের মধ্যে। আচ্ছা, তারপর প্রশ্নগুলো আমি একসাথে পড়াই ফেলবো। একটা সেকেন্ড প্রশ্নটা কি, অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণের ক্রিয়া, বাফার দ্রবণ কাকে বলে এবং এটি কত প্রকার কী কী। মূলত বাফার দ্রবণটা কি, বাফার দ্রবণ হচ্ছে যেসব দ্রবণের মধ্যে সামান্য পরিমাণ অম্ল বা ক্ষার, যোগ করার পরেও পিএইচ এর মান, অর্থাৎ ধরো কোনো একটা কোন দ্রবণের মধ্যে পিএইচ এর মান নির্দিষ্ট ফিক্সড। তো এখন আমি বাফার দ্রবণটা হচ্ছে এমন এক জিনিস, ওইখানে আমি অম্ল যোগ করবো বা ক্ষার যোগ করবো দ্রবণের অবস্থা বুঝে, যোগ করার পরও পিএইচ এর মান অপরিবর্তিত রাখার ওই ক্ষমতাকে বলা হয় কি, বাফার দ্রবণ। অর্থাৎ পিএইচ স্থির রাখার ক্ষমতাকে বলা হয় বাফার দ্রবণ। তো বাফার দ্রবণের শ্রেণীবিভাগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। তো অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে আমরা এই দুটো যৌগের মধ্যে দেখাইতে পারি, এই দুটো যৌগের মধ্যে দেখাইতে পারি, আবার ক্ষারীয় বাফার দ্রবণে নিচে দুটো যৌগের মধ্যে দেখাইতে পারি। তো আমাদের এর মধ্যে আসছে যে অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। তো অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা যেমন অম্লীয় বাফার দ্রবণ হিসাবে অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ CH3COH এবং সোডিয়াম অ্যাসিডেটের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, তাহলে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, ফলে দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্যগুলো দ্রবণে কী হয়, আংশিক পরিমাণ বিয়োজিত হয়। অন্যদিকে সোডিয়াম অ্যাসিটেট তীব্র তড়িৎ বিশ্লেষ্য, ফলে দ্রবণে এটি সম্পূর্ণ পরিমাণ কী হবে, বিয়োজিত হবে। তো অ্যাসিটিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয়, এটি আংশিক বিয়োজিত হয়ে এরকম আয়ন সৃষ্টি করবে এবং সোডিয়াম অ্যাসিটেট এরকম আয়ন সৃষ্টি করবে। তো বহিরাগত যে হাইড্রোজেন আয়নটা, এটা এখন হচ্ছে অম্ল বাফার দ্রবণ এই দুটো যৌগ তৈরি করবে। তো একে অপসারণ করার জন্য আমরা কি করব, এখানে অম্ল সংযোগ করবো, দ্রবণে যথেষ্ট পরিমাণ কি রয়েছে, CH3COA মাইনাস আয়ন থাকে, যা যোগকৃত অম্ল থেকে উৎপন্ন হাইড্রোজেন আয়নকে প্রশমিত করে, ফলে দ্রবণে পিএইচ এর মান, অর্থাৎ এর মধ্যে যদি আমরা দ্রবণের মধ্যে আরও পরিমাণ কি দিই, অম্ল সংযোগ করি, যথেষ্ট পরিমাণ এই হাইড্রোজেন আয়নটাকে আমরা কীভাবে অপসারণ করে এই অবস্থায় রাখবো, যদি অম্ল সংযোগ করি, তো অম্লের মধ্যে কী থাকবে, অবশ্যই হাইড্রোজেন আয়ন থাকবে। ওই হাইড্রোজেন আয়ন এখানকার হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে প্রশমিত হয়ে যাবে, ফলে পিএইচ এর মান কী থাকবে, অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, অর্থাৎ এ আর এ যুক্ত হয়ে সেম আবার একই রকমের গঠন সৃষ্টি করবে এবং এই প্রক্রিয়া মূলত চলতে থাকবে। তারপর হচ্ছে বহিরাগত যদি হাইড্রক্সিল আয়ন থাকে, ওটাকে কীভাবে আমরা অপসারণ করবো। তো হাইড্রক্সিল আয়নের জন্য অবশ্যই কি যোগ করতে হবে, ক্ষার সংযোগ। তো বহিরাগত হাইড্রক্সিল আয়ন দ্রবণে উপস্থিত, আবার যদি আমরা ক্ষার সংযোগ করি, ক্ষারের মধ্যে কী থাকবে, হাইড্রক্সাইড। তো হাইড্রক্সাইড আর দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে ফেলবে। ঠিক আছে, পানি উৎপন্ন করে ফেলবে, ফলে দ্রবণের পিএইচ এর মান কী থাকে, অপরিবর্তিত থাকে। অর্থাৎ অম্ল সংযোগ করে পিএইচ এর মান অপরিবর্তিত রাখা আছে, কারণ অম্লটা দ্রবণে CH3COO মাইনাস এই মৌলিকের সাথে যুক্ত হয়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে দ্রবণ। আসসালামু আলাইকুম, আমি হোম টিউটর পরিবারের পক্ষ থেকে শিলা বলছি। আমি লেকচার 2 এর অর্ধেক একটু সমস্যার কারণে মাঝখান পথে ভিডিওটা কাট হয়ে গেছে। তো আমরা দেখি পরের যে কোয়েশনটা, পিএইচ কি এবং 0.0 মোল সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ ও পিওএইচ গণনা করো। পিএইচ এর সংখ্যাটা হচ্ছে কি, হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমের মানকে বলা হয় পিএইচ। তো পিএইচ ইকুয়াল টু, তাহলে সংখ্যাটা যদি ডেফিনেশনের সাথে যদি আমরা লিখি, তাহলে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমের মানকে পিএইচ বলা হয়। তো সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে যদি পিএইচটা কাউন্ট করি, তাহলে পিএইচ ইকুয়াল টু -log 2 ইন্টু, ঠিক আছে, এটা হচ্ছে
হচ্ছে সিস্টেম। 2 ইন্টু এখানে কত মল, 2 ইন্টু এখানে কত মল সালফিউরিক অ্যাসিড 0.05 মল, তাহলে মাইনাস লগ 2 মাইনাস মানে হচ্ছে এই লগ দিয়ে উভয় পাশ কী হবে গুণ, তো করলে লগ 2 এর মান যদি আমরা কাউন্ট করি তাহলে তার মান আছে 0.5 এবং 0.05 যদি লগ কাউন্ট করি তাহলে 0.3 এর মান, অর্থাৎ একটা থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে পাই 0.801, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে 0.05 মোল সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ হচ্ছে 0.801। তো এক্ষেত্রে যদি পিওএইচ যদি হিসাব করি তাহলে পিওএইচ এর সূত্রটা হচ্ছে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কি 14, পিএইচ প্লাস পিওএইচ ইকাল টু 14, তো পিওএইচ ইকাল টু 14 বিয়োগ পিএইচের মানটা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা পিওএইচ এর মানটা পেয়ে যাবো। তারপরে অধ্যায় চ্যাপ্টার প্রায় শেষের দিকে চলে আসছে। এখন যদি সেমভাবে যেমন 0.04 মোল অ্যাসিটিক অ্যাসিড ও 0.04 মোল সোডিয়াম অ্যাসিটেটের মিশ্রণ বাফার দ্রবণের পিএইচ যদি নির্ণয় করতে বলে, তো যেখানে আবার দেওয়া আছে কে ইকাল টু এত, তো বাফার দ্রবণের ক্ষেত্রে যদি অ্যাসিডের ক্ষেত্রে যদি নির্ণয় করতে বলে তাহলে তার সংখ্যাটা হবে তখন এভাবে, অর্থাৎ পিএইচ ইকাল টু, এটা হচ্ছে সূত্র পি কে প্লাস লগ লবণ বাই অ্যাসিড। কে এর মান দেওয়া আছে, লবণের মানও দেওয়া আছে 0.04, অ্যাসিডের মানও দেওয়া আছে 0.04, জাস্ট আমরা মানটা বসাবো, ক্যালকুলেশন করবো, মানটা বসে যদি ক্যালকুলেশন করি তাহলে তার মানটা আসে 1.8 × 10⁻⁵। তারপরে আসে আমাদের লাস্ট কোয়েশন, সমায়ন প্রবাহকে এবং কঠিন ও কোমল অম্ল ও ক্ষার বলতে কি বুঝি। তো আমরা বলি যে সমায়ন প্রভাবটিকে, সমায়ন প্রভাবটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে সমায়ন উৎপন্ন তড়িৎ বিশ্লেষণের দ্রবণ যোগ করা হলে মৃদু তড়িৎ বিশ্লেষণের বিয়োজন মাত্রা হ্রাস পায়, এই ঘটনাকে বলা হয় সমায়ন প্রভাব। আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে বুঝি, অর্থাৎ সমায়নটা কি, যেমন সোডিয়াম ক্লোরাইড, কোনো দ্রবণের মধ্যে আমি সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড একসাথে কি করছি, অ্যাড করছি, তো একসাথে অ্যাড করার ফলে এখানে কোন দুইটা আয়ন কমন, যেমন ক্লোরাইড আয়ন কমন, ক্লোরাইড আয়ন কমনের কারণে তাদের উভয়ের বিয়োজন মাত্রা কি হবে, হ্রাস পাবে, এটাই মূলত হচ্ছে সমায়ন প্রভাব। কোনো ক্ষেত্রে অ্যানায়ন সেম থাকতে পারে এবং কোনো ক্ষেত্রে ক্যাটায়ন সেম থাকতে পারে। তারপরে আসি যে আমরা কঠিন ও কোমল অম্লক্ষার বলতে যা বোঝাইছি ওটা যদি একটু পড়ি, যেমন কোমল অম্ল, এগুলো একদম ইজি, জাস্ট একটু যদি আমরা কম্পেয়ার করে পড়ি তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে কোমল অম্ল জিনিসটা কি, যে সমস্ত লুইস অম্লের ইলেকট্রন জোড় গ্রহিতা পরমাণু, লুইস অম্ল কি ইলেকট্রন জোড় গ্রহণ করে না, তাহলে ইলেকট্রন জোড় গ্রহিতা পরমাণু সহজে পোলারিত হয়, এগুলো হচ্ছে কোমল অম্ল। ঠিক সেমভাবে এখন যদি কঠিন অম্ল অথবা আমরা সংকেতগুলো যদি আমরা পড়ে ফেলি, যে ওটা হচ্ছে ইলেকট্রন জোড় গ্রহিত পরমাণু সহজে পোলারিত হয়, আর এক্ষেত্রে হবে কি, যে সকল লুইস অম্লে ইলেকট্রন জোড় গ্রহিত পরমাণু সহজে পোলারিত হয় না তারা হচ্ছে কঠিন অম্ল, কঠিনগুলো পোলারিত হবে না। ঠিক একইভাবে কোমল ক্ষারকের ক্ষেত্রে যে সকল লুইস ক্ষারকের ক্ষেত্রে কি ইলেকট্রন জোড় দাতা হয়, তাহলে ইলেকট্রন জোড় দাতা পরমাণু সহজে পোলারিত হবে, সেগুলো হচ্ছে কোমল ক্ষারক। আর কঠিন ক্ষারকটা তাহলে কি হবে, যে সকল লুইস ক্ষারের ইলেকট্রন জোড় দাতা পরমাণু সহজে পোলারিত হয় না, সেগুলো হবে কঠিন ক্ষারক। তাহলে আমাদের চ্যাপ্টারটা এতটুকু পর্যন্ত, এতটুকুর মধ্যে আমরা চ্যাপ্টার সব পড়ে ফেলছি। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।